আমার জেলা প্রেসিডেন্টকে এবং অন্যান্য নেতৃত্বকে যে আমি ফলতাতে যাব এবং বাইক র্যালি করব। আমি দেখতে চাই জাহাঙ্গীরের কত দম আছে আমার গায়ে আঘাত করার, ক্ষমতা থাকলে আঘাত করে দেখাক। জাহাঙ্গীরকে একদম হুমায়ুনের কাছে পাঠিয়ে দেবো। করা হচ্ছিল তো সরিষা মোড়ে যখন আপনার গাড়ি জয় শ্রীরাম স্লোগান তুলে তখন এগুলো হচ্ছে নকল হিন্দু, এগুলো নকল হিন্দু সাজিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন স্ট্র্যাটেজি হয়েছে। ও 2-4টে হিন্দু সামনে রাখবে, পেছনে মুসলমানদেরকে দিয়ে একটু গেরুয়া তিলক ফিলক কাটিয়ে তাদের গলায় উত্তরীয় দিয়ে এসে সুকান্ত মজুমদারকে গালিগালাজ করো, বিজেপির অন্যান্য নেতাদেরকে গালিগালাজ করো, বলে পাত্তাই দিই না এদেরকে। ওদেরই কাজ। এখন বিজেপির প্রাণ হচ্ছে নিচু স্তরের কর্মীরা। কিছুদিন আগে আমাদের পার্টির অন্যতম শ্রেষ্ঠ নেতৃত্ব এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি একটি সর্বভারতীয় চ্যানেলে বসে এটা বলেছেন যে অন্যান্য রাজনৈতিক দল নেতা দিয়ে ভোট জেতে, বিজেপির কর্মীরা ভোট জেতায়। তা আমাদের দল হচ্ছে কর্মী নির্ভর বা ক্যাডার নির্ভর দল। আমাদের কর্মীরাই শেষ কথা বলে এবং সেই জন্য কর্মীদের কথা শোনা, তাদের জন্য যা যা পার্টি করা দরকার করবে, কর্মীদের সাথে আলোচনা করা কিভাবে হতে পারে। মালদা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, ওই জেলাতে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কি বলেছে বিরোধীদের সেই জায়গাটা পাবে বিরোধীরা? দেখুন, মালদা মুর্শিদাবাদে এবার আমি এটুকু বলতে পারি তৃণমূলের সিট কমবে। মুখ্যমন্ত্রী একবার নন 5 বার যান। মালদাতে কংগ্রেসেরও ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। হিন্দু অধ্যুষিত সিটগুলো সবকটা বিজেপি জিতবে। মালদার মানুষ, মুর্শিদাবাদের মানুষ যেখানে হিন্দু আছে তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না। ওরা জানে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে জয়চান্দের মতো হিন্দু, যারা পৃথ্বীরাজকে হারাবে এবং তারপর নিজেও মোহাম্মদ ঘুরির হাতে মরবে। মানে বিধানসভায় খাতা অন্তত দেখুন, মালদা মুর্শিদাবাদে যদি কংগ্রেস ঠিকমতো লড়ে, কারণ গত লোকসভা ভোটের নির্বাচনের আমি ফলাফল দেখে বলছি, মালদাতে তিনটি বিধানসভায় কংগ্রেস দ্বিতীয় স্থানে অর্জন করেছে বা কোথাও প্রথম স্থান অর্জন করেছে। কংগ্রেস 3টি বিধানসভায় প্রথম স্থান অর্জন করেছে। তো স্বাভাবিকভাবে কংগ্রেসের সম্ভাবনা আছে, সেখানে চাইলে কংগ্রেস খাতা খুলতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কি বাড়বে, সিট আসবে? অবশ্যই বিজেপি খাতা খুলবে। শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয়, কলকাতা রিজিয়নে সিগনিফিক্যান্ট ভোট বাড়বে। এবার এসআইআরে দেখছেন সবথেকে বেশি নাম কাটা গেছে হচ্ছে কলকাতা এলাকায়। এগুলোই তো ছাপ্পা মারতেন দিদির লোকেরা, ফিরাদ সাহেবরা ছাপ্পা মারতেন। সেই ছাপ্পা বন্ধ, ছাপ্পা এবার দিয়ে এবার ধাপ্পা দেওয়া যাবে না। বিহারের রেজাল্ট যখন বেরিয়েছিল সেই সময় বিহারে আমাদের পার্টির যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, এনডিএর যে সরকার গঠন এবং 202 সিট পাওয়া, তা নিয়ে আমাদের কিছু কর্মী ওই এমবাজারের সামনে লাড্ডু বিলি করছিল সাধারণ মানুষের মধ্যে। আনন্দ, স্বাভাবিকভাবে পার্টি জিতেছে। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে যেখানে বিহারে বিজেপি জিতলো সেখানে অপোজিশন পার্টি অর্থাৎ যারা বিরোধী, আমাদের কংগ্রেস হোক বা আরজেডি হোক, তাদের কারো মাথা ফাটলো না, কারো হাত ভাঙলো না, কারো বাড়িতে আগুন জ্বললো না। অথচ এখানে শুধুমাত্র মিষ্টি বিলি কেন করবে এই অপরাধে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, শামীমের গুন্ডারা এবং জাহাঙ্গীরের গুন্ডারা তারা হামলা করে আমাদের মণ্ডল সভাপতি উত্তম বাগ, তার হাত আঙুল ফাটালো, মাথা ফাটালো, আমাদের 2 নম্বরের মণ্ডল সভাপতির মাথা ফাটালো, আমাদের ওবিসি মোর্চার প্রেসিডেন্ট, ওখানে যারা মহিলা উপস্থিত ছিলেন সেই মহিলাদের পর্যন্ত শ্লীলতাহানি করা হলো। অর্থাৎ আমরা মুখে বলছি এগিয়ে বাংলা, অথচ গণতান্ত্রিক যদি দৃষ্টিভঙ্গি দেখা যায় তাহলে বিহার কিন্তু আমাদেরকে 10 গোল দিয়ে দিল এই ক্ষেত্রে। কারণ বিহারে একজন বিরোধীরও কোনো ক্ষতি হয়নি, আজও হয়নি, হবেও না কোনো। সেটা রক্ষার দায়িত্ব আমাদের, যারা আমরা সরকারে আছি। কিন্তু অথচ এই পশ্চিমবঙ্গে যারা বলে যে আমরা এগিয়ে বাংলা মডেল, আমরা কিন্তু বিহারের কাছে 10 গোল খেয়ে গেলাম। বাংলা হেরে গেল বিহারের কাছে। দাদা, এবার মৃত ব্যক্তির ভোটার কার্ড অনেক এখন ব্যবসা চলছে এবং এই ব্যবসার মূল যিনি কারিগর তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটি চক্রান্ত চলছে। আমরা আগেও বলেছি, এখন মানুষ বুঝতে পারছে। কয়েকশো মানুষ আপনারা দেখেছেন বর্ডার পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে, তারা এখানকার নাগরিক নন। যারা ভারতবর্ষের নাগরিক তারা অবশ্যই ভারতবর্ষে থাকবেন, ভারতবর্ষে ভোট দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু একের পর এক এই ঘটনা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে ভারতবর্ষের এই অঙ্গরাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি পরিবর্তন হোক, তার জাতিবিন্যাস পরিবর্তন হোক এবং এই অংশে উনি এবং ওনার পরিবার জমিদারির মতো বছরের পর বছর বংশ পরম্পরায় যেন রাজত্ব করতে থাকেন। সেটা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী ডেমোগ্রাফিক মিশন ঘোষণা করেছেন, এর আগে আপনারা দেখেছেন, তার বক্তব্যে এসেছে। আমার বিশ্বাস আগামী দিনে
ভারতবর্ষকে ইনট্যাক্ট রাখার জন্য, ভারতবর্ষ যাদের দেশ তাদের জন্য রাখার জন্য যা যা করার সে করুক, মাননীয় প্রধানমন্ত্রী করুন। এসএসসি নতুন নিয়োগ মামলায় 9 মার্চ 2025 নিয়োগ প্রক্রিয়া সমস্ত ওএমআর প্রকাশের নির্দেশ, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ প্রক্রিয়া সমস্ত ওএমআর প্রকাশের নির্দেশ দিয়েছে অমৃতা। দেখুন, এই সরকার জবে থেকে ক্ষমতায় এসেছে এমন একটিও রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্টগুলো পয়সা ছাড়া বা দুর্নীতি ছাড়া হয়েছে। এমনকি এই যে ভায়োলেন্স হয়েছে এখানে, সেই ভায়োলেন্সের সাথে যুক্ত যারা ব্যক্তি প্রত্যেকে এখানে তৃণমূল কংগ্রেসের ক্যাজুয়াল স্টাফ, বিভিন্ন বডিতে তারা ক্যাজুয়াল স্টাফের কাজ করে। তো চাকরি চলে যাওয়া উচিত ছিল তো তাদের, যেই ধরনের অপরাধ করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেই সরকার এদেরকে গুন্ডা পোষার কাজ করে, এদেরকে গুন্ডা হিসেবে ব্যবহার করে পোষার কাজ করছে। এবং এই যে এসএসসির কথা বলছেন, আরও কত চাকরি দেখুন, প্রাইমারিতে এরপরে কী হবে, কোথায় কী হবে, আমরা তো ভয়ে আছি। আমরা ভয়ে আছি এই জন্য যে তৃণমূল চুরি করেছে, কিন্তু এর ফলে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে, ঠিক যেভাবে আমরা প্রতি 2-3 মাস অন্তর প্রায় 70,000 করে লোকেদেরকে, যুবক যুবতীদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিচ্ছি রোজগার মেলার মাধ্যমে। এবং দুর্নীতির একটা অভিযোগ পর্যন্ত নেই, একটা অভিযোগ পাবেন না। দাদা বারাসাতে যে চোখ, নতুন কিছু নয়, মুখ্যমন্ত্রী তো রেপ হোক, কারো চোখ খুবলে নিয়ে যাক, হসপিটাল থেকে বাচ্চা কুকুর নিয়ে চলে গেলে যাতে হবে, ওনার তো একটাই আছে 5 লাখ 10 লাখ আর একটা হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ারের চাকরি, এই দিয়ে তো উনি কিনে নিতে চাইছেন। কারণ মুখ্যমন্ত্রী চান যে বাংলার যেন অর্থনৈতিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন যেন না হয়। অর্থনৈতিক উন্নয়ন হলে শিল্প হবে, মানুষের হাতে কাজ থাকবে। আপনার সরকারি চাকরির কথা সবার, সরকারি চাকরির জন্য নিজের ছেলেকে কেউ ভুলে যাবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা জায়গা তৈরি করেছেন, এমন একটা সিস্টেম তৈরি করেছেন, এখানে শিল্প আসবে না। আপনাকে ভিক্ষাবৃত্তির জন্য মুখ্যমন্ত্রীর কাছে হাত পাততে হবে, চাকরির জন্য আপনার বাড়ির লোককে বিষমদ খেয়ে মরতে হবে, অথবা আপনার বাড়ির মেয়েকে রেপ হতে হবে, অথবা আপনার ছেলে হসপিটালে মৃত থাকলে তার চোখ খুবলে নিয়ে যেতে হবে, তবেই আপনি চাকরি পাবেন, নচেত চাকরি পাবেন না। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির শিল্পের জন্য জমিতে মন্দির কেন? শিলিগুড়ি জলপাইগুড়ি শিল্পের যে অথরিটি রয়েছে সেখানে তার জমিতে মন্দিরটা কেন? শিল্পই তো নেই, ভগবান ভরসা, সেই জন্য মন্দির তৈরি হচ্ছে, কোথাও মসজিদ তৈরি হচ্ছে, কোথাও বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এই হচ্ছে পশ্চিমবঙ্গে। যেখানে ব্রাত্য বসু বলছে দেশে এমন একটা কোনো রাজ্য নেই যেখানে স্বচ্ছভাবে, এত স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, এবং বিচারপতি রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কাজ করবে এটা বিশ্বাস করি না, আর বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা করবে সেটাই স্বাভাবিক, ব্রাত্য বসু বলছেন। ব্রাত্য বসুর প্রথম যে রিক্রুটমেন্ট হয়েছিল না, সেই রিক্রুটমেন্টটা যদি ফাইল খোলে কোর্ট, ব্রাত্য বসুও জেলের ভেতরে থাকবে, চিন্তা নেই, ব্রাত্য বসুও জেলের ভেতরে থাকবে। এমন কোনো রিক্রুটমেন্ট হয়নি যাতে দুর্নীতি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা ওএমআর শিট দেখা যাচ্ছে, লজ্জা লাগে না এই লোকটা? দোকান কাটা নাকি? ওই ফাঁকা ওএমআর শিট নিয়ে ওনাকে একটা নাটক লিখতে বলবো, ব্রাত্য বসু কাঁদে ফাঁকা ওএমআর শিটের ফাঁদে, এই নাটকটা লিখতে বলুন। বলছি নামখানাতে একটা কার চাপ হচ্ছে? তৃণমূল কংগ্রেসের চাপ। মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দিয়েছেন যে আপনারা মনে রাখবেন নির্বাচন কমিশন চলে যাবে, আপনারা সরকারি কর্মচারী, আমরাই থাকবো। এটা কম চাপ নাকি? এই চাপেই তো সবাই মারা যাচ্ছে। কারণ আপনাকে যদি সৎভাবে কাজ করতে হয়, যে মৃত তার নাম কাটতে হবে, যে শিফটেড তার নাম কাটতে হবে। আর মুখ্যমন্ত্রী আপনাকে ভয় দেখিয়ে রেখেছেন যে আপনার চাকরি চলে যাবে। এই চাকরি চলে যাওয়ার মুখ্যমন্ত্রীর দেখানো ভয়ে সবাই মারা যাচ্ছে, এবং মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত এর জন্য, উনি যে ধমকি দিয়েছেন তার জন্য। আমরা যদি কাউকে খুনের ধমকি দিই, আমি যদি আপনাকে খুনের ধমকি দিই, তা আপনি আমার বিরুদ্ধে পুলিশে যদি কমপ্লেন করে, পুলিশ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো। তো স্বয়ং মুখ্যমন্ত্রী যখন ধমকি দিচ্ছেন যে আপনারা ঠিক কাজ করলে আপনাদের আমি চাকরি দেখে খেয়ে নেব, তো সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যারেস্ট হবে না? হওয়া উচিত তো। এই অসুস্থ বা স্ট্রোক যে মুখ্যমন্ত্রীর কারণেই হচ্ছে, একদম মুখ্যমন্ত্রীর কারণে হচ্ছে। কারণ দেখুন, চাকরি চলে যাওয়ার ভয় তো সবার থাকবে। আপনারা দেখুন বের করে কে চাকরি যাওয়ার ভয় দেখিয়েছে? মুখ্যমন্ত্রী দেখিয়েছেন ভয়। মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলেছে যে আপনারা মনে রাখবেন আপনারা সরকারি, রাজ্য সরকারের আন্ডারে চাকরি করেন, অর্থাৎ পক্ষান্তরে বলে দেয়া যে আমাদের কথা মতো কাজ না করলে তোমার চাকরি খাওয়া হবে। তো চাকরি খাওয়ার কথা যে বলেছে, চাকরির ভয় তো সবাই থাকবে। আমি চাকরি করেছি জীবনে, আমিও জানি যে চাকরি যাওয়ার ভয় কী। এটা 40 বছরের বয়স্ক লোকের, 45 বছর বয়স্ক লোক বা 55 বছর বয়স্ক কোনো লোকের যদি হঠাৎ করে চাকরি চলে যায়, বেচারা খাবে কি? এই ভয়ে সবাই এই অবস্থা হচ্ছে। 26 লোক সমস্তটা সামনে আসুক, তারপরে আমরা আমাদের বক্তব্য বলবো। আমি শুধু এটুকু আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনারা তথ্য প্রমাণ সহ খতিয়ে দেখতে পারেন। 2002 সালে যখন এসআইআর হয়েছিল এবং ড্রাফট লিস্ট বেরিয়েছিল, তখন 69 লাখ লোক, অর্থাৎ 69 লক্ষ লোকের কিন্তু নাম ছিল না বা ম্যাচ করেনি। এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া।
কারণ মৃত ব্যক্তি থাকে, থাকে, বাংলাদেশ থেকে আসা লোকেদের সমস্যা আছে, ছিল তখনও ছিল। এবং তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করেছিলেন যে সিপিএমের সরকারকে ফেলে দেওয়া হোক, কেউ মানেনি সেই দাবি, কারণ এতগুলো ভোটার লিস্ট থেকে কাটা গেছিলো। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এসআইআর এর সপক্ষে ছিলেন। এখন টুক করে পাল্টি খেয়ে গেছেন, কারণ জানছেন যে ওনার মৃত ভোটারদের নাম যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, ছাপ্পাটা মারবে কে, সামিং কার হয়ে ছাপ্পা মারবে, বা এখানকার এই যে দুষ্কৃতীরা তারা কার হয়ে ভোট দেবে, সেই জন্য উনি কাঁদবেন। আরও দিনে আসুন, সময় আসুন, ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা হবে, হাউমাউ করে কাঁদবেন। জেলা জুড়ে কারণ হচ্ছে এসআইআর শেষ হচ্ছে আমার ডিসেম্বরে, ড্রাফট লিস্ট বেরোচ্ছে, তাই তো ফাইনাল লিস্ট জানুয়ারিতে বেরিয়ে যাবে। তো জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মাসেও যদি কারো 18 বছর বয়স হয়, তার নামও ভোটার লিস্টে উঠবে। পরবর্তী সময়ে ফর্ম ফিল আপ করে আপনাকে ভোটার লিস্টে নাম উঠতে পারবে। এরকম অর্থাৎ এই যে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং বেশ কিছু নেতা নেত্রীর তরফ থেকে যে এসআইআরে আপনার নাম নেই মানে আপনার আর ভোটে নাম উঠবে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটা মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই যে আপনারা সঠিক তথ্যটা পরিবেশন করুন যে এসআইআরের পরেও নাম উঠতে পারে কেউ যদি যোগ্য হয়। আমার ধরুন আমি বাংলাদেশ থেকে আসা, আমার সিএতে ফর্ম ফিল আপ করেছি, আমার এসআইআর মধ্যে আমি সিএর সার্টিফিকেট পেলাম না, এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার সিএর সার্টিফিকেট পেলাম বা নাগরিকত্বের সার্টিফিকেট পেলাম, তখন ওই নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে আমি আমার নাম ভোটার লিস্টে তুলতে পারবো এসআইআরের পরেও। এই যে এই বিষয়টি সঠিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষকে বলছে। বহু জেলায় এই ধরনের ঘটনা ঘটছে। কিছুদিন আগে আমার দক্ষিণ দিনাজপুর জেলাতে আমার নিজের যে শহর, সেই শহরের হসপিটালে 2 জন মহিলাকে ধরে গণপিটুনি দেওয়া হয়েছে, তারা নাকি বাচ্চা চুরি করতে এসেছিলেন। বাকিটা পুলিশ বলবে, কতটা কি সত্যি মিথ্যা আমার জানা নেই। কিন্তু আমি বলছি এই শিল্পহীন বাংলায় নতুন অনেক শিল্প জমা হয়েছে, তার মানে নতুন শিল্প জন্মেছে বা গজিয়েছে। তার মধ্যে বাচ্চা চুরি হচ্ছে একটি শিল্প, চপ ভাজা একটি শিল্প, মুখ্যমন্ত্রীর কথা অনুসারে মুড়ি মশলা বিক্রি করা একটি শিল্প। এরকম শিল্পের এখন অভাব নেই, প্রচুর শিল্প আপনারা দেখতে পাবেন বাংলায়। এই ধরনের শিল্প দেখতে পাবেন, বোমা বানানো একটা শিল্প, তৃণমূলের হয়ে গুন্ডামি করা একটা শিল্প। তো এরকম বহু শিল্প এখন বাংলায় জন্মাচ্ছে। না, সে তো হওয়ার সম্ভাবনা প্রবল। এর আগেও আমি মালদাতে দেখেছি ভাঙনের টাকা প্রতি বছর কেন্দ্র সরকার পাঠাতো। এমনকি আমাদের সরকার না, আমি কংগ্রেস সরকারের আমলের কথা বলছি। কংগ্রেস যখন কেন্দ্রে ছিল তখনও তারা টাকা পাঠিয়েছে, সেই টাকা ভাঙনের টাকা ভাঙনেই চলে গেছে। প্রত্যেকবার দেখবেন যখন বৃষ্টি শুরু হয় তখন বোল্ডার ফেলা শুরু হয় রাজ্য সরকারের তরফ থেকে। কারণ কি, আপনি জলের লেয়ার বাড়লে আপনি কত কুইন্টাল পাথর ফেললেন বা কত কিউসেক করলেন, কেউ আপনাকে খোঁজ রাখতে যাবে না, ওখান থেকে চুরি হয়। একবার তো ভাটিবার বলে একটা ঘাস হয়, যে ঘাস বাঁধন রোধ করতে পারে, সেই ঘাস লাগানো হয়েছিল। আপনি ক্যামেরা নিয়ে যান, একটাও ঘাস খুঁজে পাবেন না। সব ঘাস সাবিত্রী মিত্র, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী খেয়ে নিয়েছে। এরাও চারা খায়, লালু শুধু একা চারা খায় না, লালু তো শুকনো চারা খেয়েছিল, এ তো সজীব ঘাস খেয়ে নিয়েছে এরা। মিড ডে মিলের চাল কোথায়? দেখুন, এই রাজ্য সরকারের আমলে বাংলার যে মুদ্রাস্ফীতি হয়েছে, অর্থাৎ জিনিসপত্রের যে দাম বেড়ে যাওয়া সব থেকে বেশি। এখানে তো অসুবিধা হবেই। আপনি এখানে 104-5 এরকম টাকা পার লিটার আপনি পেট্রোল কিনছেন, ডিজেল কিনছেন। আপনি উত্তরপ্রদেশে গেলে 95 টাকায় কিনছেন, উড়িষ্যাতে গেলে 95 টাকাতে কিনছেন, তার আশেপাশে কিনছেন। দাম তো এদিক ওদিক পরিবর্তন হয়, তো স্বাভাবিক এখানে ডিমের দাম বাড়বে। আসছে ডিম তো আমরা অন্য রাজ্য থেকে আসে, আমাদের হায়দ্রাবাদ থেকে ডিম আসে, আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আসে, কারণ ডিমে বাংলা স্বয়ংসম্পূর্ণ নয়। মানে বাংলার এখন এমন অবস্থা মুখ্যমন্ত্রী করে দিয়েছে যে বাঙালি ডিমও পারতে পারছে না, সেই অবস্থায় মুখ্যমন্ত্রী পৌঁছে দিয়েছে। আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।